বিজ্ঞানীরা খুঁজছিলেন এক অদৃশ্য দানবকে, প্ল্যানেট এক্স। তারা বিশ্বাস করতেন আমাদের সৌরজগতে কোথাও লুকিয়ে আছে এমন এক বিশাল গ্রহ যার অদৃশ্য টান অন্য গ্রহগুলো কক্ষপথ বদলে দিচ্ছে। বছরের পর বছর ধরে দূরবীক্ষণ যন্ত্র তাক করে রাখা হলো আকাশের অন্ধকারে, হাজার হাজার ছবি তোলা হলো, আর তারপর এক তরুণ জ্যোতির্বিজ্ঞানী হঠাৎই খুঁজে পেলেন আকাশে এক ছোট্ট নড়াচড়া করা বিন্দু। তারা ভেবেছিল এটাই সেই রহস্যময় গ্রহ, কিন্তু সত্যিটা ছিল আরও অদ্ভুত। যে গ্রহটাকে তারা খুঁজছিল সেটা আদৌ ছিল না, আর যে গ্রহটা তারা খুঁজে পেল সেটা ছিল একটা ভুলের ফল। এই গল্পটা প্লুটোর, যে গ্রহের জন্ম হয়েছিল এক ভুল গণনার কারণে। চলুন জানা যাক আজকের এই ভিডিওতে কিভাবে আবিষ্কার হলো প্লুটো। সবকিছু শুরুটা ছিল এক ভুল ভবিষ্যৎবাণী থেকে। 19 শতকের শেষ দিকে জ্যোতির্বিজ্ঞানীরা লক্ষ্য করছিলেন ইউরেনাস এবং নেপচুনের কক্ষপথে যেন অদ্ভুত সামান্য অস্বাভাবিকতা আছে, তাদের গতি যেন হিসাবের সঙ্গে পুরোপুরি মেলে না। সেই সময় বিজ্ঞানীরা বিশ্বাস করতেন মহাবিশ্বের প্রতিটি গতির পিছনে নির্ভুল গাণিতিক ব্যাখ্যা থাকে। যদি কোনো গ্রহের কক্ষপথে সামান্য বিচ্যুতি দেখা যায়, তাহলে নিশ্চয়ই কোনো অদৃশ্য বস্তু তার উপর মহাকর্ষীয় প্রভাব ফেলছে। এই ধারণা থেকে জন্ম নেয় এক রহস্যময় নাম, প্ল্যানেট এক্স। পার্সিভাল লোওয়েল, একজন ধনী ব্যবসায়ী ও জ্যোতির্বিজ্ঞান উৎসাহী, বিশ্বাস করতেন সৌরজগতের প্রান্তে আরেকটি অদেখা গ্রহ লুকিয়ে আছে। তার মধ্যে সেই অজানা গ্রহই ইউরেনাস ও নেপচুনকে টান দিচ্ছে। তিনি এতটাই নিশ্চিত ছিলেন যে তিনি নিজের অর্থ খরচ করে অ্যারিজোনা মরুভূমিতে প্রতিষ্ঠা করেন লোওয়েল অবজারভেটরি, যেখানে শুরু হয় দীর্ঘ অনুসন্ধান। আকাশের কোটি কোটি তারার মাঝে একটি চলমান বিন্দুকে খুঁজে বের করার চেষ্টা। কিন্তু ওখানে ছিল এক অবিশ্বাস্য মোড়। পরে জানা যায় যে কক্ষপথে বিচ্যুতির উপর ভিত্তি করে প্ল্যানেট এক্সের ধারণা তৈরি হয়েছিল, সেই হিসাবটাই ছিল ভুল। ইউরেনাস ও নেপচুনের ভয় সম্পর্কে প্রাথমিক অনুমান সঠিক ছিল না, ফলে তাদের কক্ষপথের যে অস্বাভাবিকতা ধরা পড়েছিল তা আসলে গণনা ত্রুটি। অর্থাৎ যে রহস্যময় গ্রহকে খুঁজতে লোওয়েল জীবন কাটিয়ে দিলেন তার প্রয়োজনই হয়তো ছিল না, কিন্তু তখনও কেউ সেটা জানতো না। লোওয়েলের মৃত্যুর পর অনুসন্ধান প্রায় থেমে যায়। স্বপ্নটা যেন ধীরে ধীরে মরুভূমির ধুলোর সঙ্গে মিলিয়ে যাচ্ছিল। ঠিক তখনই 1929 সালে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। একজন 23 বছর বয়সী তরুণ, নাম ক্লাইম টম। তিনি কোনো নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন, তার কোনো আনুষ্ঠানিক জ্যোতির্বিজ্ঞান ডিগ্রিও নেই। তিনি ছিলেন এক খামারের ছেলে, যিনি রাতের আকাশে দেখে নিজে নিজে টেলিস্কোপ বানাতেন এবং গ্রহের ছবি আঁকতেন। তার প্রতিভা নজরে আসে এবং তাকে লোওয়েল অবজারভেটরিতে কাজ দেওয়া হয়। তার কাজ ছিল গ্ল্যামারহীন, একঘেয়ে এবং অত্যন্ত ধৈর্য সাপেক্ষ। প্রতিদিন তাকে হাজার হাজার তারার ছবি তুলতে হতো। তারপর বিশেষ করে একটি যন্ত্র, ব্লিঙ্ক কম্প্যারেটর ব্যবহার করে দুটি আলাদা দিনে তোলা ছবি পাশাপাশি রেখে খুঁজতে হতো এমন কিছু যা নড়ছে। কারণ দূরের তারারা স্থির দেখালেও সৌরজগতের ভেতরে কোনো বস্তু সামান্য হলেও স্থান বদলাবে। দিনের পর দিন, রাতের পর রাত, অসংখ্য আলোর বিন্দুর ভিড়ে সে খুঁজে ফিরছিল এক চলমান ছায়া, আর ঠিক সেখানে ইতিহাস অপেক্ষা করছিল। ক্লাইভ টমবার্গ রাতের পর রাত বসে থাকতেন এক অদ্ভুত যন্ত্রের সামনে, একটি মেশিন যার নাম ছিল ব্লিঙ্ক কম্প্যারেটর। দেখতে সাধারণ, কিন্তু কাজ ছিল অসাধারণ। একই আকাশে দুটি ছবি কয়েকদিন ব্যবধানে তোলা মেশিনটি দ্রুত একটির পর একটি দেখাতো, যেন চোখের পলকে ছবিগুলো বদলে যাচ্ছে। তার উদ্দেশ্য ছিল সহজ: আকাশে যদি কোনো অজানা গ্রহ থাকে তবে সেটি নক্ষত্রগুলোর মতো স্থির থাকবে না। নক্ষত্রগুলো এত দূরে যে তারা স্থির বিন্দুর মতোই দেখা যায়, কিন্তু কোনো গ্রহ তুলনামূলকভাবে কাছে হলে কয়েকদিনের ব্যবধানে তার অবস্থান সামান্য বদলে যাবে। দিন যায়, সপ্তাহ যায়, মাস কেটে যায়। টমবার্গ হাজার হাজার তারার মধ্যে চোখ রেখে রেখে খুঁজে চলেন, প্রতিটি ক্ষুদ্র বিন্দু পরীক্ষা করেন, কিন্তু কিছুই মেলে না। হতাশা বাড়তে থাকে। হয়তো প্ল্যানেট এক্স বলে কিছু নেই, হয়তো সবই ছিল ভুল হিসাব। তারপর আসে 1930 সালের 18ই ফেব্রুয়ারি। সেই দিন ব্লিঙ্ক কম্প্যারেটর আলো ছাড়ার খেলায় টমবার্গ হঠাৎ লক্ষ্য করেন একটি ক্ষুদ্র বিন্দু সামান্য সরে গেছে, এতটাই ছোট যে চোখ এড়িয়ে যাওয়া খুব সহজ ছিল। একটি বিন্দু প্রায় অদৃশ্য, কিন্তু সেটা নড়ছে। সেই বিন্দু ছিল প্লুটো। কিন্তু এখানেই গল্পের মোড়। এই আবিষ্কার আসলে প্রায় একটি ভুল ছিল। প্লুটোকে খোঁজা হচ্ছিল প্ল্যানেট এক্স তত্ত্বের ভিত্তিতে। পার্সিভাল লোওয়েল ধারণা করছিলেন ইউরেনাস ও নেপচুনের কক্ষপথে যে অস্বাভাবিকতা দেখা যাচ্ছে তার কারণ অবশ্যই কোনো অজানা বৃহৎ গ্রহের মহাকর্ষীয় টান। সেই অজানা গ্রহের নামই দেওয়া হয়েছিল প্ল্যানেট এক্স। কিন্তু প্লুটো আবিষ্কারের পর ধীরে ধীরে বোঝা গেল এটি খুবই ছোট, এতটাই ছোট যে ইউরেনাস বা নেপচুনের কক্ষপথে কোনো বড় ধরনের মহাকর্ষীয় প্রভাব ফেলার ক্ষমতা তার নেই। অর্থাৎ প্লুটো সেই রহস্যময় বিশাল গ্রহ নয় যাকে তারা খুঁজছিল। আরও পরে উন্নত পরিমাপ ও গণনা প্রমাণ করে ইউরেনাস ও নেপচুনের কক্ষপথে যে অস্বাভাবিকতা দেখা দিয়েছিল সেগুলো আসলে গণনার ভুল ছিল। ভুল ভরে হিসাব, ভুল পর্যবেক্ষণ, এগুলো পুরোই প্ল্যানেট এক্স তত্ত্বের ভিত্তি তৈরি হয়েছিল। মানে যে সমস্যার সমাধান করতে তারা খুঁজছিল সেই সমস্যা আসলে ছিলই না। কিন্তু টমবার্গ যদি সেই ভুল তত্ত্বের পিছনে এত দৃঢ়ভাবে না ছুটতেন, যদি ব্লিঙ্ক কম্প্যারেটরের সামনে এত ধৈর্য নিয়ে না বসতেন, তবে হয়তো প্লুটো আরও বহু বছর অজানাই থেকে যেত। 1990 দশক থেকে বিজ্ঞানীরা নেপচুনের উপরে আরও অনেক ছোট বরফময় জগৎ খুঁজে পান, যাতে বলা হয় কাইপার বেল্ট অবজেক্ট। 2005 সালে একটি বড় বস্তু আবিষ্কৃত হয় যার নাম দেওয়া হয় এরিস। এটি প্রায় প্লুটোর সমান আকারের, এমনকি কিছু মাপ অনুযায়ী একটু বড়। তখন প্রশ্ন ওঠে, যদি প্লুটো গ্রহ হয় তাহলে এরিসও কি গ্রহ? তাহলে এমন আর কতগুলো গ্রহ বলতে হবে? এই বিভ্রান্তি মেটাতে 2006 সালে প্রাগে একটি ঐতিহাসিক সভা করে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট।
যারা প্রথমবারের মতো গ্রহ শব্দটি আনুষ্ঠানিক সংজ্ঞা নির্ধারণ করেন। তাদের মতে একটি গ্রহ হতে হলে 3টি শর্ত পূরণ করতে হবে। সূর্যের চারপাশে কক্ষপথে ঘুরতে হবে, নিজস্ব মাধ্যাকর্ষণ গোলাকার হতে হবে, নিজের কক্ষপথের আশেপাশে অঞ্চল পরিষ্কার করে ফেলতে হবে, অর্থাৎ নিজের মহাকর্ষীয় আধিপত্য থাকতে হবে। প্লুটো প্রথম দুই শর্ত পূরণ করলেও তৃতীয় শর্তে ব্যর্থ হয়, কারণ এটি কাইপার বেল্টে অসংখ্য বস্তুদের সঙ্গে একটি অঞ্চলে কক্ষপথ ভাগ করে নেয়। তার মাধ্যাকর্ষণ যথেষ্ট শক্তিশালী নয় আশেপাশে বস্তু সরিয়ে দেওয়ার জন্য। ফলাফল 2006 সালে প্লুটোকে গ্রহ থেকে সরিয়ে ডুয়া প্ল্যানেট বা বাউন্ড গ্রহ হিসেবে পুনর্বিন্যাস করা হয়। এক মুহূর্তে সৌরজগতে গ্রহের সংখ্যা 9 থেকে 8-এ নেমে আসে। অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ প্রায় 1 শতাব্দী ধরে প্লুটো ছিল আমাদের সৌর পরিবারের 9ম সদস্য। কিন্তু বিজ্ঞান আবেগ নিয়ে চলে না, চলে পর্যবেক্ষণ, প্রমাণ আর সংজ্ঞার ভিত্তিতে। এবার আসি প্লুটোর নামকরণের গল্পে। প্লুটোর নাম রেখেছিল 11 বছর বয়সী এক ব্রিটিশ মেয়ে, ভেনেটিয়া বার্নি, যে রোমান পুরাণের পাতাল দেবতার নাম থেকে প্লুটো প্রস্তাব করেছিল। কারণ নতুন আবিষ্কৃত এই জগৎটি ছিল অন্ধকার, দূরবর্তী আর রহস্যময়, যেন সূর্যের আলো থেকে লুকিয়ে থাকা এক পাতাল রাজ্য। নামটি দ্রুত গ্রহণ করা হয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। আজ প্লুটো আর গ্রহ নয়, কিন্তু তার গুরুত্ব কমেনি, বরং নতুন গবেষণায় আমরা দেখেছি এটি বরফের পাহাড়, নাইট্রোজেন হিমবাহ আর জটিল ভূতত্ত্ব রয়েছে। 2015 সালে যখন নিউ হরাইজন মহাকাশযান প্লুটো পাশ দিয়ে উড়ে যায়, তখন আমরা প্রথমবার তার হৃদয় আকৃতির সমতল ভূমি দেখি, যার নাম দেওয়া হয় স্পুটনিক প্ল্যানেটিয়া। কিন্তু প্লুটোর পর কি সৌরজগৎ শেষ? না, প্লুটোর পর সৌরজগৎ শেষ হয় না। প্লুটো শুধু একসময় নবম গ্রহ হিসাবে পরিচিত ছিল, কিন্তু 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট তাকে ডুয়া প্ল্যানেট ঘোষণা করে, যেমনটা আগে বলছিলাম। প্লুটোর পরেও রয়েছে বিশাল অঞ্চল কাইপার বেল্ট। এটা বরফ ও পাথরের অসংখ্য ছোট অবজেক্টে ভরা। প্লুটো এখানকার একটি সদস্য। এরপর আসে স্ক্যাটার ডিস্ক, আরও দূরে ছড়িয়ে থাকা বস্তু। এরপর আসে ওট ক্লাউড, সবচেয়ে বাইরের স্তর, একটা বিশাল গোলাকার অঞ্চল যেখানে কোটি কোটি ধূমকেতু থাকতে পারে। এটাই সৌরজগতের প্রকৃত শেষ সীমা বলে মনে করা হয়। এটা এত দূরে যে আলো সেখানে পৌঁছাতে হাজার হাজার বছর লাগে। অর্থাৎ প্লুটোর পরেও সৌরজগৎ অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আমরা কি কখনো প্ল্যানেট এক্স খুঁজে পাবো? এটা এখন রহস্য। সমস্যা হলো, গ্রহটি যদি থাকে তবে সেটা অত্যন্ত দূরে, সূর্যের আলো সেখানে খুব কম পৌঁছায়, তাই সেটি খুব অন্ধকার ও ঠান্ডা। আমাদের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ দিয়েও তাকে দেখা কঠিন। তবে ভবিষ্যতে নতুন প্রজন্মের টেলিস্কোপ যেমন ভেরা সি রুবিন অবজারভেটরি আকাশকে আরও গভীরভাবে স্ক্যান করবে। অনেকে মনে করেন যদি প্ল্যানেট 9 সত্যিই থাকে, আগামী দশকের মধ্যে আমরা তার প্রমাণ পেতে পারি। প্ল্যানেট এক্স থাকতে পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু একটা জিনিস নিশ্চিত, প্লুটো কোনো শেষ সীমা নয়। আমাদের সৌরজগৎ এখনও পুরোপুরি আবিষ্কৃত হয়নি। আর সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি সত্যিই সব কিছু দেখেছি, নাকি অন্ধকারের মধ্যে এখনও কিছু বিশাল বস্তু আমাদের অপেক্ষায় আছে? এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা এরকম আরও ভিডিও দেখতে। আশা করি ভালো লাগবে। দেখা হচ্ছে আরেকটা ভিডিওর সাথে। ধন্যবাদ।